আমি আশফাক আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। আপনাকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দে রিপন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এছাড়া এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের মতামত এবং বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যে বিষয়টি আমরা নির্বাচিত করেছি, সেখানে বলা হচ্ছে ঈদের আগ মুহূর্তে পরিবারে আনন্দের বার্তা নিয়ে এসেছিল যে শিশুরা, তারা এখন নিথর নীরব। ভালো করে পৃথিবীর আলো দেখার আগেই হাসপাতালের এসি লিকেজ থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে মারা গিয়েছে 6 শিশু। সকালে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে তাদের করুণ মৃত্যু হয়। আরও 5 শিশুকে রাখা হয়েছে আইসিইউতে, যাদের অবস্থাও সংকটাপন্ন। ভুক্তভোগীরা তো বটেই, স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেছেন এক শিশুর স্বজন। এই বিষয়ে একটি প্রতিবেদন আমরা দেখে আসবো দর্শক। হাসপাতালের যে ওয়ার্ডে নবজাতক শিশুর আগমনে পরিবেশ আনন্দমুখর হওয়ার কথা, ঠিক সেই জায়গাতেই স্বজনদের আহাজারি, আর্তনাদ। কি একটা খুশি, আমরা ঈদের দিন আমাদের বাইকনাকে নিয়ে যাবো বাসায়। এই বাইকনা যে এমনি নিতে হইব আমি কোনোদিন ভাবি নেই। ভুক্তভোগীরা বলছেন বুধবার ভোর থেকেই নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ ছিল, সাথে ছিল গ্যাসের উৎকট গন্ধ। স্বজনরা শিশুদের কান্না ও চিৎকারের কথা নার্সকে জানালে তারা কয়েকজনকে এনআইসিইউতে স্থানান্তর করে। সেই সংখ্যাটা 5, কিন্তু হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তখনও 6 শিশু এবং 11 জন মা। ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যেই এই ওয়ার্ডটি পরিণত হয় মৃত্যুকূপে। তীব্র শ্বাসকষ্টে একে একে মারা যায় 6টি শিশু, যাদের সবার বয়স 1 থেকে 4 দিন। এই মৃত্যুর জন্য ডাক্তার ও নার্সদের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। 3 দিন শিশুর বয়স 3 কেজি 200 কেজি ওজন হয়েছে, আমার 200 গ্রাম ওজন হয়েছে। আমার নাতি তো বয়স কম না। রুমে এসি বন্ধ ছিল, 2টা বাজে থেকে সমস্যা, কান্নাকাটি করছে, কিন্তু খবর বার্তা নেয় নাই নার্সে। পরে সকালবেলা আমি আইসিইউতে নিছি, নার্সে কিছু তদারকি করে নাই। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু আর আমার কাছে বলে নাই। বমি করতে পারে, চিহ্ন খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, শিশুদের মৃত্যুর পরে তাদের মৃত্যু সনদ নিয়েও চলে গাফলতি। যে শিশুটি মারা গেছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, তার মৃত্যু সনদে লেখা হয় এনআইসিইউ। আমাদের ভাতিজা যে ডেথ সার্টিফিকেট, উনি কিন্তু ওয়ার্ডে মারা গেছে, কিন্তু এখানে লেখছে চিকিৎসা অবস্থায় এনআইসিতে মারা গেছে। একটা বলছে যে আপনি একটু আসেন না, আমার বাচ্চাটা কেমন। ও বলতেছে যে আমার বাচ্চাটা, আপনার বাচ্চাটা কেমন, আপনি দেখেন না, আপনি দেখতেছেন না বাচ্চাটা কেমন। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল আসে হাসপাতালে। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। তাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিআইডির পরিদর্শনের পর নবজাতকদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি সিলগালা করে দেওয়া হয়। ওনারা যদি সাসপেক্ট করেন যে একটু খারাপ হচ্ছে, তাহলে কিন্তু ওনারা এনআইসিইউতে পাঠান 5 তলায়। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় এই যে একটা ট্রানজিশন, এটি একটি দুর্বলতম দিক। আমরা এই বিষয়টি আমাদের নজরে এসছে এবং আমরা যে কমিটি আছে, কমিটিকে ইতিমধ্যে আমরা এই বিষয়টি তাদেরকে নজরে আনবো। ওনাদের ইন্সপেকশন হয়ে যাওয়ার পর ওই ওয়ার্ডটুকু আমরা বন্ধ রাখবো। এদিকে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে 6 শিশুর মৃত্যু হয়েছে, যাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। সেখানে এসিটা বন্ধ করেছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এর থেকে অক্সিজেনের অভাব করেছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার, সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দেব। এমন মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারাও এই ঘটনায় তদন্তের কথা বলছে। আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বাড়ি না কিছু হতে পারে না। 6 শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষুব্ধ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আদ্দিন হাসপাতালের সমস্ত যন্ত্রপাতি ব্যবস্থাপনার একটি নিরাপত্তা বা সেফটি অডিট হওয়া দরকার। আমরা মনে করি বাংলাদেশের
যেই সব জায়গায় যেসব হাসপাতালে রোগী ভর্তি করা হচ্ছে, সরকারি বেসরকারি প্রত্যেকটি হাসপাতালে প্রতি 3 মাস পর পর একটি নিরাপত্তা বা সেফটি অডিট হওয়া প্রয়োজন। বুধবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে শিশুদের মৃত্যু হলেও সেই সংবাদ বাইরে আসে 11টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ। জি, জিয়াউর রহমান, আপনার কাছে আসি। আমরা যেমনটি প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম যে ভুক্তভোগীরা বলছেন যে বুধবার ভোর থেকে নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ ছিল, সাথে ছিল গ্যাসের উৎকট গন্ধ। নার্সরা কিছু শিশুকে এনআইসিউতে নিয়ে গেলেও বাকিদের ওই কক্ষেই রাখেন এবং এই যে অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, এর বাইরে কি আসলে এটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ রয়েছে গাফিলতির বাইরে? আপাতত সে ধরনের সুযোগ তো নাই। আমরা হয়তো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত রিপোর্ট হয়তো প্রকাশ্যে আসবে আশা করছি আমরা, যদিও অতীতের অভিজ্ঞতা আমাদের খুব বেশি ভালো না। বলা হয় তদন্ত কমিটি গঠনই করা হয় কিছু জিনিসকে আড়াল করার জন্য, কিংবা সাময়িকভাবে মানুষের ক্ষোভকে, মানুষের রাগকে, উত্তেজনাকে প্রশমিত করার জন্য। আমরা আশা করতে যাই যে এই সরকারের আমলে অন্তত এটি হয়তো হবে না। তদন্তটা হবে স্বচ্ছ এবং এর একটা জবাবদিহিতা থাকবে এবং এটি প্রকাশ্যে জনগণের সামনে তুলে ধরা হবে। তখন হয়তো আমরা প্রকৃত অবস্থাটা জানতে পারবো। কিন্তু আপাতত যে ঘটনাপ্রবাহ যেরকমভাবে আছে, যেরকম অভিভাবকরা বলছেন, সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে একই রকম মনে হয় যে এর সাথে একটা অবহেলাজনিত ব্যাপার আছে। কারণ আপনি ধরেন 1 মিনিটের মধ্যে তাতে ওর শিশু মারা যায়নি। গ্যাস যদি লিকেজ হয়ে থাকে, যদি আপাতত এরকমই মনে হচ্ছে সবার ভাষ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষেরও ভাষ্য যে সম্ভবত গ্যাস লিকেজ থেকে হয়েছে, গ্যাস তো লিকেজ হয়েছে একটা সময় নিয়ে এবং ধীরে ধীরে বাচ্চাগুলো কাবু হয়েছে, তারপর একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই যে লম্বা সময়টার মধ্যে ঘটনা ঘটলো, তাহলে হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মী কেউ কি এই ওয়ার্ডে ছিলেন না? নিশ্চয়ই এগুলো ব্যবস্থাপনার দায়িত্বে কেউ আছেন, লজিস্টিক ডিপার্টমেন্ট রয়েছে, এগুলো দেখেন যে সবগুলো ঠিকমতো কাজ করছে কিনা, অথবা কোথাও যদি সমস্যা হয় সেগুলো তারা নিশ্চয়ই ঠিক করার ব্যবস্থা নেয়। আগে হয়তো অডিট হয় না, আগে হয়তো মেনটেন্যান্স হয় নাই, সেটি একটা অপরাধ, সেটি একটা গুরুতর বিষয়। কিন্তু যখন ঘটনা ঘটলো তখনকার ঘটনাও তো আসলে কারো না কারো নজরে পড়ার কথা। নার্স উপস্থিত থাকলে নার্সের নজরে আসার কথা। তার নাকেও তো সেই শ্বাসটুকু যখন যাবে, যে গন্ধ লাগছে, অস্বাভাবিক অবস্থা লাগছে, তা টের পাওয়ার কথা। ডাক্তার থাকলে পাওয়ার কথা, অন্যান্য যে স্বাস্থ্যকর্মী থাকার কথা হাসপাতালে ওই সময় ওয়ার্ডে, তাদের থাকার কথা। হয় তারা ওখানে ছিলেন না, অথবা থাকার পরে তারা গা করেন নাই, খামখেয়ালিপনা করেছেন। তাদের খামখেয়ালির জন্য হয়তো এতগুলো বাচ্চা, এতগুলো পরিবার আজকে এইরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে পড়েছে। আপনি জানেন যে শুধু 6টা পরিবার না, পুরো জাতি কিন্তু আজকে মর্মাহত, পুরো জাতি। এই জায়গাটাতেই আসবো এবং এর সাথে আরো অনেক বিষয় রয়েছে। সঞ্জয় দিরিপন, একই বিষয় আপনার কাছে একটু আসি, যে যেটি বলা হচ্ছে যে ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে শিশুদের মৃত্যু হলেও সেই সংবাদটি আসে 11টার দিকে। এতে কি আসলে মনে হচ্ছে যে 2 ঘন্টার পর যে মৃত্যুর সংবাদটি প্রকাশ পেল অথবা জানা গেল, এটি কি ধামাচাপা দেওয়ারও কোনো রকমের চেষ্টা হয়ে থাকতে পারে বলে আপনার কাছে মনে হয় কিনা? হাসপাতাল আমি বিষয়টি ওইভাবে দেখছি না। ধন্যবাদ চ্যানেল ওয়ানের দর্শক এবং সহ আলোচক। আমি সহ আলোচকের সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আসলে 6 জন বাচ্চা যারা মারা গেল, এটা আসলে বাংলাদেশের, পুরো বাংলাদেশের একটি চিত্র আজকে ফুটে উঠেছে। যে বাংলাদেশে আসলে হেলথ কেয়ার সেন্টারই গড়ে ওঠেনি। বাংলাদেশে যেটি গড়ে উঠেছে সেটি হচ্ছে হেলথ কেয়ারের নামে হেলথ বিজনেস সেন্টার। ফলে বাংলাদেশে এই স্বাস্থ্যসেবা খাতটি আসলে একটি ব্যবসায়িক খাত হিসেবে গড়ে ওঠার কারণে, এইটা আপনারা খেয়াল করবেন 1970 কি 80 সালে আকিজ গ্রুপের যে চেয়ারম্যান, তিনি মূলত এই আদ্দিন ফাউন্ডেশনের অধীনেই এই মা এবং শিশুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্যই এই মহান উদ্যোগটি গ্রহণ করেন এবং এই কর্মকাণ্ডটি আদ্দিন হাসপাতাল, যশোর, পরবর্তীতে ঢাকা এবং আরও কয়েকটি জেলায় তাদের এই সহায়তা প্রকল্প রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আদ্দিন হাসপাতালে যারা দায়িত্বরত চিকিৎসা সেবা যাদের দেবার কথা, আসলে তাদের যে মানসিকতার যে বৈকল্য ঘটেছে এবং তারা যে সত্যিকার অর্থেই একটি মানবতাবাদী পেশায় নিযুক্ত হওয়ার কারণেও তারা যে অমানবিক হয়ে উঠেছেন, এইটার একরকম পরিপূর্ণ বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। কেননা যেহেতু লিকেজ দেখা দিয়েছে, এসির প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা সহ আলোচক যেটি বললেন, এটা কিন্তু কয়েক মিনিটের ঘটনা নয়। তো এইটা হচ্ছে যে কজটাকে সরাসরি শনাক্ত করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের যে মানসিকতা, এই মানসিকতা দায়িত্বরত নার্স এবং শিক্ষকের, নার্স এবং ডাক্তারদের বাইরেও যারা ছিল,
পুরো হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত। আপনি যে বিষয়গুলো বলছেন এখান থেকে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন যেটি আসে, আপনি নিজেই বলছিলেন যে আমাদের সারা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা আসলে সেটি সেভাবে গড়ে ওঠেনি। এই জায়গাতে যদি আসি, আমি একটু জিয়াউর রহমানের কাছে আবার যাই, আমি আসবো আপনার কাছে। জিয়াউর রহমান যেটি বলছিলেন সঞ্জয় দে রিপন, স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি, এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো মধ্যে আমরা যে ধরনের অপব্যবস্থাপনা দেখতে পাই, যে ধরনের অভিযোগ আমরা শুনতে পাই অথবা দেখতে পাই, সেগুলো তো আছেই। সেটার খেসারত আমাদের প্রতিদিনই দিতে হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হাম পরিস্থিতি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এই যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে, বাংলাদেশের বড় অংশের হাসপাতালগুলোতে ব্যাপক অব্যবস্থাপনা, দুর্ভোগ সাধারণ মানুষের সেবা নিতে যে, এবং অনেক বড় বড় ভালো ভালো হাসপাতালে অর্থ দিয়ে, মানে সামর্থ্যের থেকে বেশি অর্থ দিয়েও প্রপার সেবাটা আসলে পাওয়া যায় না। এই যে পাওয়া যায় না, গত 55 বছরে যত সরকার এসেছে গিয়েছে, নতুন সরকার এসেছে, আমরা যদি দেখি যে এই হাসপাতালগুলো নিশ্চয়ই মনিটর করার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্ব রয়েছে। যখন যারা ছিলেন তাদের একটি দায়িত্ব ছিল, এখনো আছে। তো এই ক্ষেত্রে তারা কি প্রত্যেকেই ব্যর্থ নয়? নিঃসন্দেহে ব্যর্থ। আমি বলবো আসলে ঠিক ব্যর্থ বলবো না, এই কারণে যে আসলে ওরা চেষ্টাই করেনি। ওরা যে স্বাস্থ্যের যে রমরমা ব্যবসা, এই সিন্ডিকেটের সাথে আসলে যখন যারা এসছে তাদেরও কোনো রকম যোগ সাজস ছিল, প্রশ্রয় ছিল। আপনি আজকে তো নতুন করে এই ঘটনা ঘটছে না, দিনের পর আমরা দিন দেখছি অব্যবস্থানের কথা, দুর্ভোগের কথা আপনি যে কথা বললেন। আমি কালকে ঘটনার চক্রে আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম, একজন বড় ব্যবসায়ী তার বাংলাদেশের সেরা হাসপাতালে তার রুবেলার টিকা দিয়েছিল বাচ্চার। এই টিকার পরপরই তার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এবং সেটি হচ্ছে এখন কি বলবো প্রতিবন্ধীর মতো। তার ধারণা সেটা হয়তো মেয়াদ উত্তীর্ণ ছিল অথবা ভেজাল ছিল। কিন্তু তিনি বললেন যে আমি মামলা করবো না, কারণ মামলা করে দেশে কোনো পাওয়া যায় না। জি, আচ্ছা, এই যে একটি অবস্থা, এই যে মামলা করে প্রতিকার পাওয়া যায় না, কিংবা রাষ্ট্র কখনো প্রতিকারের ব্যবস্থা নেয় না, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, দিনের পর দিন এগুলো চলেছে বলেই কিন্তু আজকে এই অবস্থা এসছে। আপনি অনেক ঘটনা শুনবেন যে মেশিন পড়ে আছে, আপনি চালানো অপারেটর নাই, চিকিৎসা হচ্ছে না, আপনি লাখ লাখ কোটি কোটি টাকার মেশিন আনা হয়, সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়। ইন্ডিয়াতে একবার আমি শুনেছি, নিজের কানে শুনেছি, পরিবার নিয়ে গিয়েছিলাম, যে বাংলাদেশে যে এরকম হাসপাতালগুলো যেরকম যন্ত্রপাতি আছে, ইন্ডিয়ার অনেক হাসপাতালে তো অনেক হাসপাতালে নেই, কিন্তু এই যন্ত্র চালানোর জন্য যে লোক দরকার, যেরকম ম্যানেজমেন্ট দরকার, যেরকম মানবিক দায়িত্ববোধ থাকা দরকার, সেগুলো কিন্তু নাই। যে কারণে আমাদের অনেক রিপোর্ট অন্য জায়গায় গিয়ে ভুল প্রমাণিত হয়। আমার দেশে যাকে বলা হয় ক্যান্সারে 3 মাসের মধ্যে মারা যাবে, তার আয়ু আছে, সেই লোক ইন্ডিয়াতে গিয়ে ঘুরে এসে দেখা যায় তার হয়তো জাস্ট গ্যাস্ট্রিক আলসার। আমি আসবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি একটু ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। মুশতাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং একটি হাসপাতালে 6 শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে আসলে প্রসঙ্গত পুরো স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, এটি নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি, আজকেও করছি, হয়তো ভবিষ্যতেও করতে হবে, এটা আমাদের দুর্ভাগ্য। আপনি কি বলবেন একজন ডাক্তার হিসেবে? জি, ধন্যবাদ। খুবই শোকাবহ ঘটনা এবং আমাদের জন্য আকস্মিক। তবে ঠিকই বলেছেন যে দুজন সহ আলোচক, আকস্মিক হলেও এই ঘটনা একদিনের কারণে হঠাৎ করে ঘটেছে বলে মনে হয় না যে দুর্ঘটনা। নিয়মিতভাবে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে পানি, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো ঠিক আছে কিনা, আমাদের অগ্নি নির্বাপক যন্ত্র ঠিক আছে কিনা, যদি কোনো বিপদ হয় দ্রুত রোগীদের বের করার রাস্তাগুলো ক্লিয়ার আছে কিনা, এগুলো কিন্তু আমাদের নিয়মিত কার্যক্রম হওয়া উচিত। আদ্দিন হাসপাতাল আমি যতটুকু জানি একটা অলাভজনক প্রতিষ্ঠান, সেখানে মুনাফার জন্য চিকিৎসা দেওয়া হয় না বলেই জানি। কাজে সেখানে রোগীদের নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় খরচ করা হবে না, এটা তো হওয়ার কথা নয়। এবং এক্ষেত্রে এই যে আরও একটা বিষয় দরকার, যে ছোট ছোট নবজাত শিশু, তাদের কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এয়ার কন্ডিশন বন্ধ হলে কেন সেই অক্সিজেনের অভাব এত দ্রুত ঘটবে? একটা বড় ঘরের ভেতরে সেখানে সিটের সংখ্যা সম্ভবত 20-এরও বেশি, তাহলে তো যথেষ্ট পরিমাণে অক্সিজেন থাকা উচিত। তাহলে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে কিনা, এবং সেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে বাচ্চারা তো খুব দ্রুতই এটার অভাব অনুভব করে, তাহলে সেই ফায়ার অ্যালার্মের মতো এই সমস্ত ঘরে সম্ভবত একেবারে এয়ারটাইট ঘর ছিল, তাহলে সেরকম একটা অ্যালার্মের মতো ব্যবস্থা রাখা উচিত, যে অক্সিজেনের মাত্রা যদি নির্দিষ্ট মাত্রা নিচে চলে যায় তাহলে একটা বিপদ সংকেত বেজে উঠবে, দরজা জানলাগুলো খুলে দেওয়া হবে,
বা এগুলো আমাদের এখন যারা মারা গিয়েছে দুঃখজনক নাও পেতে পারি। এই 8 দিন হাসপাতাল সহ সমস্ত হাসপাতাল সরকারি বেসরকারি এইগুলো আবার দ্রুতই মনিটর করা উচিত, চেক করা উচিত এগুলো নিরাপদ আছে কিনা। আর শুধুমাত্র মুস্তাক হোসেন, আমি একটু একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। অবশ্যই মনিটর করা উচিত, কিন্তু আসলে একজন চিকিৎসক হিসেবে আপনি কি দেখেন যে আসলে কেন করা হয় না? যদি আমি বলি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, তাদেরও একরকম হেলাফেলা আমরা দেখতে পাই, এবং সরকারের পক্ষ থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও, মানে এগুলো খুব বেশি গায়ে লাগানো হয় না। কারণটা কি? সাধারণ মানুষরা চিকিৎসা নেন দেখে, এই জন্যই কি বিষয়টি আসলে খুব বেশি? কারণ যারা বড় বড় ডাক্তার আছেন, চিকিৎসক রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, ব্যবস্থাপনায়, হাসপাতাল সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, তারা তো অনেক ভালো অর্থকড়ি কামান, তারা বিদেশে যান চিকিৎসা করতে, তাদের যদি নিজস্ব হাসপাতালও থাকে দেশে, পলিটিশিয়ানরা থেকে শুরু করে, এই জন্যই কি আসলে বিষয়গুলো একদম কোনোভাবেই কেউই গায়ে লাগায় না? বিষয়টা আপনি কেমনটি মনে করেন কিনা জানতে চাই। আপনার এই কথা জবাব দেওয়ার আগে যেখানে শেষ করতে চেয়েছিলাম আগের বার, যে শুধুমাত্র গ্যাস বা অক্সিজেন না, আমাদেরকে সমস্ত সিসিটিভির ফুটেজটা সংরক্ষণ করা উচিত, অন্য কোনো ঘটনা ঘটলো কিনা আমাদের সব দিকেই নজর রাখতে হবে। আর মনিটরিংগুলো করা হয় না। আমি এক কথায়, যেটা হামের মৃত্যুর বিষয়ে ঘন ঘন মিডিয়া আপনারা আমার কথা শুনে যা কথা জিজ্ঞেস করেন, জনস্বাস্থ্যের প্রতি একটা অবহেলা, গুরুত্বহীনতা। মানুষের জীবন যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে অনেকখানি নির্ভর করে, আমি তো বলবো মূলত নির্ভর করে, সেই ক্ষেত্রে যে আমাদের সবচাইতে বেশি মনোযোগ দেওয়া উচিত, সেই মনোযোগ কিন্তু আমরা কেউই দিচ্ছি না। এবং যারা রোগী তারাও শুধু মনে করে যে আমরা বাংলাদেশে অনেক বেশি সংখ্যায় যদি আইসিইউ থাকে তাহলে বাচ্চারা বেঁচে যাবে, কিন্তু একদম প্রাথমিক পর্যায় থেকে যে বাচ্চাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য গড়ে ওঠা থেকে সব কিছুই, এটা যে সবসময় লাভ ক্ষতির বিবেচনা করে নয়, আমাদের কি প্রয়োজন সেটা আমাদের করতে হবে। সেই গুরুত্ব, জনস্বাস্থ্যের গুরুত্ব নেই। আর আপনি যেটা বলেছেন সেটা তো একটা বটেই, যে বিশেষ করে দরিদ্র যাদের সেই বিনা পয়সায় চিকিৎসা নিতে আসতেও তারা অপেক্ষা করে, কারণ বিনা পয়সায় হাসপাতালে আসলেও তাদেরকে টাকা দিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হয়, বাইরে থেকে টেস্ট করতে হয়, দুর্নীতির বিষয়টা নয় বাদই দিলাম, তারা সহজে হাসপাতালে আসতে চায় না, শেষ মুহূর্তে মৃত্যুর আগে তারা হাসপাতালে আসে। তখন আমরা বলি এরা জনগণ অসচেতন, তারা শেষ মুহূর্তে আসছে, আমাদের কিছু করার নেই। খুবই দায়িত্বহীন কথা। এনিওয়ে, আমি এটা আপনার কথার সাথে আমি পুরোই একমত, যে কিন্তু দেখুন, যারা সমাজের উঁচু তলায় বসে আছেন তারা যদি মনে করেন যে তারা এতে সেফ, হঠাৎ করে যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন, তাহলে তাকে কিন্তু এখানেই আসতে হবে। কোভিডের মতো বিশ্বমারী যখন হলো, তাকে সরকারি হাসপাতালেই আসতে হয়েছে, কারণ ওই প্রথম পর্যায়ে বেসরকারি হাসপাতাল কোনো রোগীকে নিতে চায়নি এবং দেশের বাইরেও যাওয়া যায়নি। কাজে তখন থেকে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ধনী গরিব সবার জন্য একটা সুষম সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সবাই সিরিয়াসলি কাজ করব, কিন্তু এখনো পর্যন্ত আমি সেরকম লক্ষণ দেখছি না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে সুযোগ পেলে আবারও আপনার সাথে কথা বলবো। আমরা একটু আলোচনায় যেতে চাই। সঞ্জয় দে রিপন, একটি জিনিস আপনার কাছে কি মনে হয়, রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আপনি, আমরা সবাই যারা রয়েছি, যে সরকার অথবা স্বাস্থ্য ব্যবস্থা সংশ্লিষ্ট যারা রয়েছেন, এই সরকারি বেসরকারি হসপিটালগুলোর ব্যবস্থাপনায় যারা রয়েছেন, তারা কি আসলে অনুভব করেন এই যে কি প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিক করার জন্য, কোন কোন বিষয়গুলোকে এজেন্ডাটা সেট করা, এই কাজগুলো করতে হবে ধাপে ধাপে, এইটাই কি কখনো করা হয়েছে অথবা কতটা করা হয়েছে, তার ফলাফল আমরা কি আদৌ কিছু পেয়েছি কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা, আসলে বাংলাদেশে একটি টেকসই স্বাস্থ্যসেবা গড়েই উঠে নাই সত্যিকার অর্থে। আপনি যদি হামের যে সিচুয়েশনটা, প্রাদুর্ভাব গড়েই ওঠেনি, কারণ আমরা কি উপলব্ধি করেছি যে এটা প্রয়োজন? না, আমাদের উপলব্ধি আছে, সেটা সাধারণ মানুষের মধ্যে আছে। একটা অবস্থা তৈরি হলে কিছু মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই অভাববোধটা আমরা খুঁজে পাই, কিন্তু পরবর্তীতে আমরা আবার ভুলে যাই এবং রাষ্ট্র কাঠামো তো ভুলেই যায়। রাষ্ট্র কাঠামো কখনোই স্বাস্থ্যসেবার বিষয়টি মনে রাখে না। কেন মনে রাখে না? আপনি খেয়াল করেন যে হামের যে প্রাদুর্ভাবটি হলো এবং এখনও হাম রয়েছে এবং শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে, এখন হয়তো একটু কমের দিকে যাবে। তো হামের কিন্তু কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই।
তো এই অ্যান্টিভাইরাল মেডিসিন না থাকা একটা রোগের এই রোগী শিশু কিন্তু সাধারণত শিশু জন্ম নেয়ার পর থেকেই 5 বছরের মধ্যে এই হামের কিন্তু উপসর্গ দেখা দেয় এবং এই হাম যখন একটা শিশুর হয় তার কিন্তু ইমিউনিটি গ্যাপ তৈরি হয়। ইমিউনিটি গ্যাপ তৈরি হলে কি হয়, তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের, তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এখন এই ব্যাপারগুলি যাদের ঘটছে এটার সাথে কিন্তু শিশু মৃত্যুর সাথে এই হামের সাথে কিন্তু মায়ের স্বাস্থ্যের একটা গভীর সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের দেশে পোর অ্যাক্সেস টু হেলথ কেয়ার এই ব্যাপারে রাষ্ট্রযন্ত্র কখনোই সুনির্দিষ্টভাবে কাজ করেনি। আপনি দেখেন এই ধরনের রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, অক্সিজেন। এখন এই এনএসইউ আপনি বলেন যে একদম এই নিরবিচ্ছিন্ন অক্সিজেন যেখানে পাওয়া যায় সেই যে ফ্যাসিলিটিস আপনি জেলা পর্যায়ে থানা পর্যায়ে তো বাদই দিলাম, জেলা পর্যায়ে কিন্তু ঠিকভাবে কাজ করে না। আপনি গিয়ে দেখবেন এনএসইউর মেশিন নষ্ট, ওই যে যেটা বলা হলো যে, এবং অনেক সরকারি হাসপাতালে গেলে তারা বলেন যে টেস্টের এই মেশিন নষ্ট, ওইটা নষ্ট, আপনারা অমুক জায়গা থেকে, এবং আপনারা বেসরকারি হসপিটালের দিকে যান এবং এই যে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি মুখী করবার এই যে সাধারণ রোগীদের যে একটা উপরে যে প্রভাব তৈরি করা হয়, এইটাও কিন্তু রাষ্ট্রে একটা ব্যবসায়িক যে মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে রাষ্ট্র কাঠামোর মধ্যে, সেইটার কিন্তু ফলাফল হচ্ছে আজকের এই যে স্বাস্থ্যসেবার যে চূড়ান্ত মাত্রার ধ্বংস। আমি বলবো এটা ধ্বংসেরই একটা পূর্ণমাত্রার রূপ প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। কেননা আমি একটু আপনাকে ইন্ডিকেট করে বলতে চাই যে যারা জনস্বাস্থ্যের ব্যাপারে, রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে জনস্বাস্থ্য নিশ্চিত করা এবং গণমুখী শিক্ষা নিশ্চিত করা। এবং আপনি দেখবেন যে আজকে নবম বেতন কাঠামোতে আজকের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন দ্বিগুণ করা হবে। এখন প্রাথমিক সরকারি শিক্ষকদেরকে বেতন দ্বিগুণ করলে তাদের জীবনযাপনের মান বাড়বে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন, পাশাপাশি বেসরকারি শিক্ষক যারা আছেন, তারা এই বেতন কাঠামোর সাথে কিন্তু দ্রব্যমূল্যও বাড়বে। এইটা আপনি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের সাধারণ জীবনযাপনের যে মান, এই মান কিন্তু বাড়বে আগামী 1 বছরে। এই মান যখন বেড়ে যাবে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হবে, সেই ঊর্ধ্বগতির সাথে বেসরকারি পর্যায়ে যারা বিভিন্ন পেশায় সংযুক্ত রয়েছেন তারা আসলে সেই মোকাবেলাটা, সেই চ্যালেঞ্জটা তারা নিতে পারবে কিনা, সেটা কিন্তু রাষ্ট্র কখনোই মনে করে না। এই জায়গাটাতে সঞ্জয় রিপন, রাষ্ট্র কখনো মনে করে না, যে কথাটি বলছেন এই জায়গা থেকে আমি একটু আসতে চাই জিয়াউর রহমান আপনার কাছে। এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, খুবই মৌলিক বিষয়, একটি রাষ্ট্রের জন্য খুবই মৌলিক বিষয়। এই যে শিশুরা হামে শত শত শিশু মারা যাচ্ছে, আজকে একটি হাসপাতালে 6 জন শিশু মারা গেল, সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রতিদিনই আমরা সংবাদ পাচ্ছি এবং সংবাদ করছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় 6 বছরের শিশু, 5 বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। কি বাংলাদেশ আসলে আমরা রেখে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কার জন্য রেখে যাচ্ছি? আর এগুলো নিয়ে যারা আমরা এগুলো করছি অথবা আমরা এই অব্যবস্থাপনার সাথে জড়িত, আমরা এগুলো নিয়ে আসলে কোথায় যাব? এটা আমাদের দুর্ভাগ্য, জন্মে আমার আজন্ম পাপ, দাউদ হায়দার লিখেছিলেন। আমার মনে হয় যে আসলে এটাই বোধহয় সত্য যে আমাদের এই বঙ্গে জন্মটা একটা পাপ হয়ে গেছে। কারণ এই যাদের ভাবার কথা ছিল, যারা রাজনীতিবিদ বা যারা সরকার চালায়, যারা জনগণের কথা ভাববে, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সকল কিছু করার কথা, দুর্ভাগ্যবশত আমার মনে হয় যুগের পর যুগ ধরে চলে আসছে, তাদের ভাবনায়, তাদের বিবেচনায় কখনো জনগণ ছিল না, সাধারণ মানুষ ছিল না। তাদের বিবেচনায় ছিল তাদের গোষ্ঠী, তাদের দলীয় কিছু লোকজন। বিভিন্ন সরকারের কথাই বলছি আমি, সন্দিষ্টভাবে কোনো এক সরকারের কথা বলছি এরকম না। যার ফলে হয়েছে কি, তাদের কত সুযোগ সুবিধা কীভাবে হবে, তাদের ব্যবসায়ী সম্প্রদায় থাকলে তাদের ব্যবসাটা কীভাবে ভালোভাবে হবে, তাদের সম্পদের প্রবৃদ্ধি কীভাবে হবে, সেগুলো করা হয়েছে। এবং যেভাবে বেসরকারি খাতে, সরকারি খাতে স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল রেখে, নানা অনিয়ম দুর্নীতির মধ্যে রেখে, ঠুনকু রেখে পরোক্ষভাবে প্রণোদনা দেওয়া হয়েছে বেসরকারি খাতের ব্যবসাকে যেন ফুলে ফেপে বড় হয়। যেহেতু আপনি সরকারি খাতে চিকিৎসা পাবেন না, ওখানে আপনার লাইন ধরে থাকতে হবে, সময় সাপেক্ষ, দাঁড়াদাঁড়ি ঘুরতে হবে, ওষুধ পাবেন না, বাধ্য হয়ে টেস্ট করতে চাইলে টেস্ট করতে পারেন না, বাধ্য হয়ে আপনি কী করবেন, জমি জমা বিক্রি করে হলেও চাইবেন যে আপনার সন্তান কিংবা আপনার পরিবারের স্বজন সেই জন্য একটু ভালো চিকিৎসা পায়, আপনি কিন্তু বেসরকারি হাসপাতালে যাবেন। এই যে একটি প্রশ্রয়ের জায়গা ন্যাক্সাস, এই ন্যাক্সাসের কারণে আমার মনে হয় যে একদিকে সরকারি খাত নষ্ট হয়েছে, আবার যেহেতু তাদেরই লোকজন বেসরকারি খাতে ব্যবসা করেছে কিংবা
যেই দলেরই হোক, মতাদর্শেরই হোক না কেন, তাদের সুযোগ সুবিধাগুলো যখন যারা প্রশাসনে থাকে, সরকারে থাকে, তাদের সাথে কোনো কোনোভাবে তাদের একটা শেয়ারিংয়ের জায়গা থাকে। এরা প্রভাবশালী ব্যবসায়ী, যার ফলে হয়েছে এখানে যে মনিটরিং দরকার ছিল সেই মনিটরিংগুলো হয় নাই। বিভিন্ন সময় পত্র থেকে দেখেন অসংখ্য হাসপাতাল আছে যার লাইসেন্স নাই, অসংখ্য হাসপাতাল আছে যার পরিবেশের ছাড়পত্র নাই, আগুন নিবানোর মতো নির্বাপনের যন্ত্রপাতি নাই। একটা হাসপাতালে যে আগুন লেগে যায়, সেই আগুন যদি না নিবানো যায় তাহলে রোগীরা কোথায় যাবে, কি হবে, কি Emergency exit নেই, নানা রকমের অসংখ্য। কিন্তু আপনি কি দেখেছেন যে এই হাসপাতালগুলোর বিরুদ্ধে, তাদের মালিকদের বিরুদ্ধে আজ পর্যন্ত কঠিন কোনো শাস্তিমূলক ব্যবস্থা এই জায়গাটাতে আসবো, এগুলো কিভাবে যেন ম্যানেজ হয়ে যায় বিভিন্ন সময় আমরা দেখেছি বিগত সময়। সহ আলোচকের আলোচনা একটু ইঙ্গিত করতে চাই। দাদা বললেন যে সরকার কোনো না কোনোভাবে দলীয় লোকজনদের প্রমোট করার ক্ষেত্রে এই সব বিচার থেকে আসলে সরে দাঁড়াতে বাধ্য হয়, বা বিচার ব্যবস্থা আসলে যা হওয়া দরকার সেটা নিশ্চিত করা যায় না। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, বর্তমান সময়ের যে এই দাদা যে পার্সপেক্টিভের কথা বললেন, এইটা আমরা গত 17 বছরে বাংলাদেশের যে ক্ষমতা বা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল সেইটার একটা বাস্তব রূপের প্রতিচ্ছবি তিনি বয়ান করলেন। কিন্তু আমরা এখন কিন্তু একটু আশ্বস্ত হতে চাই, এবং আজকে বিষয়টি এত খারাপ সময়ের মধ্যে, শোকাবহ পরিবেশের মধ্যে একটি ভালো বিষয় আমার কাছে মনে হয়েছে যে আজকে সকালে এই ঘটনা, ভোরবেলার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন এবং গুরুত্ব সহকারে দেখছেন। আমরা চাই যে আসলে আলটিমেটলি এটার বিচারটা সুনিশ্চিত যেন হয়। তবে এইটা খুবই ইঙ্গিত বহন করে যে বর্তমান সময়ে যে রাষ্ট্র পরিচালনা যিনি করছেন, তিনি গণমানুষের যে সরকার, সেই সরকারের দিকে যাবার যে ইঙ্গিত সেটি কিন্তু তিনি রাখছেন। ফলে আমি এই চরম হতাশার মধ্যেও একটা দুর্ব্যবস্থাপনার একটি বাংলাদেশ, ধ্বংসপ্রাপ্ত একটি রাষ্ট্র কাঠামোর মধ্য থেকে যে বাংলাদেশটি নির্মাণের প্রচেষ্টা এখন চলছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই ইঙ্গিতের জায়গা থেকে আমরা একটু আশাবাদী হতে চাই যে বর্তমান সময়ের যিনি প্রধানমন্ত্রী, তিনি শুধু ক্ষমতা কেন্দ্রিক কাঠামো না, তিনি গণমানুষের স্বপ্ন এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি বাস্তবধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার যে চেষ্টা তিনি করে যাচ্ছেন, সেই চেষ্টার মধ্য দিয়ে এই সমস্ত কিছুর একটি মনিটরিং বা একটা কাঠামো বাংলাদেশে তৈরি হবে, এবং যে কাঠামোর মধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের নিপীড়িত, নির্যাতিত এবং অভাবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আমরা আশা করতে চাই। সঞ্জয় রিপন, আপনি যে কথাটি বলছিলেন, আমি আসি আপনার কাছে। এই যে হামের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিগত সরকারের উপদেষ্টা খুব কম, অল্প কয়েকজন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অথবা কথা বলেছেন। তারা বলেছেন যে আমরা বলেছিলাম এটি কেনা হয়নি। হ্যাঁ, তো এটি নিয়ে আসলে প্রতিদিন আলাপ হচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন যে এর দায় আসলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই নেবেন, অথবা এর দায়টা কার? এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে, এই সরকার এসেছে 100 দিন, ঠিক আছে, 100 দিন তারা তাদের মতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু সবকিছু মিলে আসলে যখন একটি শিশু মারা যায়, এই যে শত শত শিশু মারা যাচ্ছে নানাভাবে, এই সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক, অথবা তারা তো প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্বশীল পর্যায়ে তারা কাজ করে এসেছেন বিগত বহু বছর ধরেই। প্রধান উপদেষ্টা হয়তো অনেক পরে হয়েছেন, কিন্তু তারা দায়িত্বশীল জায়গায় ছিলেন, অনেক জায়গায় সেমিনার করেছেন, ভালো ভালো কথা বলেছেন। যারা রাজনীতিক আছেন তারা বিগত সময়ে বলেছেন, এখনো যারা আছেন তারাও বলছেন। কিন্তু দিন শেষে আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি, যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছি, স্বাস্থ্য খাতের কথাই বলছি, বাকিগুলো এখন আর আনছি না এখানে, যে এই কথার মধ্যেই সবকিছু আমরা দেখি সীমাবদ্ধ থাকে, আশার আলো আমরা দেখতে পাই, কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যায়, কি করব, কিভাবে করব, এই জিনিসটি আর দিন শেষে ঠিক হয় না। কিছু যন্ত্রপাতি কেনা হয়, কিছু মানুষ নেওয়া হয়, দেয়া হয়, এরপরে আবার দেখি যা তাই। সেই জায়গা থেকে এই জায়গাগুলো ধরে নিলাম প্রধানমন্ত্রী অবশ্যই তিনি একটি ভালোভাবে দেশ পরিচালনার জন্য সেভাবেই এগিয়ে যাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং তার সাথে অনেকে আছেন। কিন্তু সবকিছুর পরেও আমরা মানে আশ্বস্ত আপনি যেমন হচ্ছেন, কিন্তু আপনি কি আশ্বস্ত হওয়ার মতো তেমন কিছু দেখতে পাচ্ছেন যে না আগামী 5 বছরে অথবা 10 বছরে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম আমূলে একটি বড় ধরনের পরিবর্তন, ওভাবে না হলেও কিন্তু একটি পরিবর্তন আসবে, যাতে আমরা একটু আশান্বিত হব যে আসলে না, একটি শিশু হাসপাতালে ভর্তি হলে আমি এতটুকু নিশ্চিত যে আমার শিশুটি নিরাপদ আছে?
না, এখন পর্যন্ত আমরা ওইরকম কিছু দেখছি এরকম বলতে পারবো না জোর গলায়। আবার এটাও বলা যাবে না যে এই সরকার কিছুই করবে না বা এরকমটা। মাত্র তো 100 দিন গেল, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এই কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত দৃশ্যমান কিছু হয়নি। তবে আমরা আশা রাখতে চাই যে আপনি যে বড় একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগের সরকারের বিদায় হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে এসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে আসার মানে কি, আপনি জনগণের প্রতি অনেক বেশি লায়াবল থাকবেন, জনগণের দায়বদ্ধতা থাকবে, তাদের ভালো মন্দ, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সকল কিছুর বিবেচনা আপনি করবেন। সব কিছু যেন স্মুথলি সে পায়, তার অধিকারের জায়গা, মৌলিক চাহিদার জায়গাগুলো যে পূরণ হয়। আমরা মনে করি যে এই সরকারের উচিত হবে আগামী 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা স্বাস্থ্য খাত এবং আমি এই জায়গাটাতে আসলে আসতে চাচ্ছিলাম যে এই জিনিসটাকে আমরা করি কিনা, নাকি শুধু নামে মাত্র? অবশ্যই উচিত এখন। এবং আজকের ঘটনা বড় একটি বার্তা কিন্তু দিচ্ছে যে আমরা কতটা ভঙ্গুর অবস্থায় আছি, কতটা অনিরাপদ অবস্থায় আছি। বিভিন্ন সময় আমরা জানছি, বিভিন্ন ঘটনা আমরা জানছি, পত্রপত্রিকায় আসছে, কিন্তু আজকের ঘটনা আরো মর্মান্তিকভাবে এসছে যে এতগুলো শিশু যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা, যে জায়গায় গিয়ে সেই জায়গায় তাদের মৃত্যুবরণ করতে হয়েছে, মানে হত্যার শিকার হতে হয়েছে। আমরা রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন মাহমুদুল হাসান, আমাদের সহকর্মী। তার কাছে একটু জানতে চাইবো, সকাল হলেই কোরবানির ঈদ, রাতে হাটের পরিস্থিতি কেমন দেখছেন, বিক্রি কেমন চলছে? মাহমুদুল হাসান যদি একটু আমাদের জানাতেন। যেমনটি বলছিলেন যে আগামীকাল সকালেই ঈদের নামাজ পড়বে সবাই, এবং এখন রাত 12টার উপরে বাজে। তো এই সময়ে দাঁড়িয়ে আমি যদি একটু দেখাতে চাই যে আমাদের এই আশেপাশের গাবতলীর হাটের যে অবস্থা, সেখানে আসলে এখনও অবিকৃত আছে অনেক অনেক পশু। এবং এখানে আমরা বিক্রেতাদের সাথে আসলে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আসলে বলেছিলেন তাদের দাম আসলে অন্যবারের তুলনায় এবার যথেষ্ট কম, এবং তারা আসলে এর কারণে আসলে লসের মুখে পড়তে পারেন বলে তারা আক্ষেপ করছেন। এছাড়াও আমরা আসলে বিক্রেতাদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি, ক্রেতারা বলছিলেন যে তারা আসলে বর্তমান সময়ের যেই টাকা পয়সার যেই মুদ্রাস্ফীতি, এই বিষয়গুলোর কারণে আসলে তারাও আসলে কিনতে হিমশিম খাচ্ছেন। প্রথম দিকে আসলে বাজারের দাম কিছুটা বেশি থাকলেও আসলে এই শেষ মুহূর্তে এসে দাম অনেকটাই আমরা দেখেছি যে কম হচ্ছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, তিনি প্রান্তিক পর্যায়ের এবং একজন কৃষক এবং খামারি। তিনি আসলে তার গরুটি নিয়ে এসেছিলেন। কেমন দেখছেন বাজার, এবং আপনার পশুটি আসলে বিক্রি করতে পারছেন কিনা, কি বলছেন? পশুটি বিক্রি করা খুবই কষ্ট। গতকাল আইছি, মনে করেন যে দাম দর হয় না। 2,20,000 টাকার পশু এখন বেচলাম হলো 1.5 লাখ টাকা, মানে অর্ধাবর্তী দাম হয়ে গেছে। আর শতকরা 80% গরু হইলে ফেরত, 20% গরু হইলে আটে বিক্রি হইতেছে। এরকম ভাবে গরিব মানুষ বাঁচবো না। কেন এই কারণ, মানে কেন এই দামের কম দেখতে পাচ্ছেন আপনারা? এইটা কম, এইটা তো আমরা বলতে পারি না। কেন যে কম এটা তো আমাদের সম্ভব না। কারণ হলো কত কয় গরুর চাহিদা বেশি, গরু বেশি। 80 বছর তো গরু উঠে, এত গরু তো সব বছরই উঠে। গাবতলী হাটে গরু সুচাপন তো পায় না, আর এবছরে গরু শতকরা 20% গরু ফুরায় না, সমস্ত গরু রয়ে গেছে। যেমনটি শুনছিলেন, আসলে একজন বিক্রেতার আর্তনাদ এখানে তিনি বললেন যে আসলে অন্যবারের তুলনায় গাবতলীর হাটে যে গরুর চাহিদা থাকে এবং দামটি থাকে, সেই তুলনায় এখন পর্যন্ত আসলে দাম ওনারা বলছেন কম এবং চাহিদাও অনেক কম। এই ছিল আসলে গাবতলীর হাটের সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন একটু দেখতে চাই, আমি একটু তুলে ধরি বিষয়টা। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীর মালিবাগ রেল লাইনের ওপর পশুর হাট বসানো হয়েছে, অথচ ঝুঁকি বিবেচনায় রেল লাইনের দুই পাশে 10 ফুট করে 20 ফুট এলাকায় সবসময় 144 ধারা জারি থাকে। সিটি কর্পোরেশন তদারকির কথা বলছে, তেমন কিছু চোখে পড়েনি। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা এই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন একটু দেখে আসবো। রেল লাইন পার করছে ছাগল, পাশেই তাদের নিয়ে বসা হবে বিক্রির উদ্দেশ্যে। রেল আইন অনুযায়ী ট্রেন চলাচলের সময় লাইনের দুই পাশের 20 ফুটের মধ্যে নির্দিষ্ট কর্মী ছাড়া সাধারণ মানুষ বা গবাদি পশুরও প্রবেশ নিষিদ্ধ। এই সীমানায় কাউকে পাওয়া গেলে তাকে 101 ধারায় গ্রেফতার করা যায়, আর গবাদি পশু পাওয়া গেলে আটক করে তা বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধানও রয়েছে।
অথচ রাজধানীর মালিবাগ রেল লাইনের দুই পাশ জুড়ে সারিবদ্ধ ছাগল বাঁধা। ছাগলের হাটের ব্যবসায়ীরা বলছেন অনুমতি নিয়েই এখানে বসেছেন তারা। হাটটি যে অবৈধ তাও জানা ছিল না তাদের। এটা বৈধ না, আমরা তারপরে আমরা বেচতে পারি নাই, তাদের রুটে ঘাটে আমরা ব্যস্ত হইতে দিতেছে। 15, 20, 18, 30-এর মাল 15, 20। এই যে বাজার কমিটি ওনারা মালিবাগ বাজার কমিটির পক্ষ থেকে অভিযোগ আছে অবৈধ হাট থেকে হাসিলের নামে নেওয়া হচ্ছে টাকা। ক্যামেরায় ধরা পড়তেই পালিয়ে যান তারা। প্রথমে অস্বীকার করলেও পরে টাকা নেয়ার কথা স্বীকার করেন। আমি টাকা নেই রেখে আমি এটা বলতে পারি না, ঠিক আছে? আমরা এনে বসছি, ওইটা আমি বলতে পারি না, এটা আমি কোনো টাকা নেই রেখে। আমার তো আপনি দেখছেন, আপনি তো হাসিল নিলেন। আমারও তো বসাইছি, আমি তো কাজ করতেছি। আমারে বললে বলবো, আমি না বললে আমি চলে যাবো। ছুটি আছে, এখানে নেতারা আছে। আপনি কি এটা জেনে নিছেন যে এটা বৈধ নাকি অবৈধ? না, আমি জানি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেছিলেন অবৈধ হাট পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ তদারকি করবে, তবে এখানে তেমন কিছুই দেখা যায়নি। আমাদের ম্যাজিস্ট্রেট সেখানে থাকবে এবং পুলিশ বাহিনীরা সহযোগিতা করবে। সেখানে আমরা ওই নির্দেশনাটা আমরা যারা আছে, যারা ইজারাদার, তাদেরকেও বলবো কঠিনভাবে তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা মেনে না চলে তাহলে তাদেরকে পেনাল্টি করা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন 25টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট অনুমোদন দিলেও রাজধানীর মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ হাট। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা। সঞ্জয় রিপন, আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, আমি আর আলাদা করে শুরুর প্রশ্নটা করলাম না। এই প্রতিবেদন দেখে আপনার বক্তব্য যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে এই প্রতিবেদন হচ্ছে বাংলাদেশেরই চিত্র। ওই যে একজন বলল না যে বাজার বসার নিয়ম নাই, 144 ধারা জারি, কিন্তু নেতারা এই হাটটি বসিয়েছেন। আসলে ওই রেল লাইনের পাশেও নেতারা থাকেন আর কি, এবং এইখানে আইন কাঠামো কোনো প্রয়োগ আমরা দেখি না। আসলে এটাই বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশটি আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এবং 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে এই ধরনের জন আকাঙ্ক্ষার যে অনুপস্থিতি, এইটা আসলে খুবই দুঃখজনক। এবং আমরা আশা রাখবো বা প্রত্যাশা রাখবো যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। একটি বিষয় আপনারা সবাই জানেন, বোধহয় খেয়াল আছে, শুধু এই মালিবাগ রেল স্টেশনের আশপাশের যে অব্যবস্থাপনা, এই ব্যাপারটির সাথে সাথে আরেকটি বিষয়, উত্তরা মেট্রো রেলের নিচে আমি আসতাম সে জায়গায়, জি, পশুর হাট দেয়া হয়েছে। এবং মেট্রো রেলের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেটা সত্যিকার অর্থেই ঈদের আগের দিন, এটা পাবলিক সার্ভিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, সেইখানে পশুর হাট আদৌ প্রয়োজন ছিল কিনা। এবং বৃহত্তর ওই যে আবদুল্লাপুর, উত্তরা, ওই অঞ্চল ভেদে এই উত্তরার যে মেট্রো স্টেশনের নিচে যে পশুর হাটটি দেওয়া হয়েছে, এইখানে একটি সিটি কর্পোরেশন কিভাবে এটার অনুমোদন দিল, এটা আমার মাথায় আসছে না। আসলে এটা সত্যিকার অর্থে এইগুলি জবাবদিহিতার আওতায় আনা। সিটি কর্পোরেশন কিন্তু বলছে যে সেইখানে আসলে তাদের অনুমতি ছিল না, তারা সেখানে বসেছে এবং তাদের উঠে যাওয়ার কথাও বলছে সিটি কর্পোরেশন। কিন্তু উঠে যাওয়ার কথা বলছে, উঠছে না, কিন্তু উঠছে না। তাহলে তার মানে প্রশ্নটা সেখানে, তার মানে ওই যে আলোচনাটিতে আমরা ছিলাম আর কি, যে একটি সরকার, আমরা যে ভিজুয়াল স্ট্রাকচার অফ এক্সিকিউটিভ পাওয়ার যেটা আমরা দেখি, আসলে এর ভেতরে আরেকটা ব্যবস্থা থাকে। মানে দৃশ্যমান সরকার পরিবর্তন হয়, কিন্তু ভেতরকার সরকার পরিবর্তন হয় না। এই ভেতরকার সরকারের যে কাণ্ড কারখানা, তারাই এই রাষ্ট্রটাকে আসলে ভেতরকার সরকার কারা। আমরা যেটা বলতে চাই যে ধরেন 5ই আগস্টের আগে যারা রাষ্ট্রটি পরিচালনা করত, 5ই আগস্টের পরে খুব বেশি কি পরিবর্তন হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী দারুণভাবে উদার এবং গণমুখী চিন্তা চর্চার মধ্য দিয়ে একটি বাস্তব রূপ তিনি প্রতিফলন ঘটাচ্ছেন, কিন্তু চারপাশে সবাই কি সেই 5ই আগস্টের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করছেন কিনা? কারণ 5ই আগস্টের আগে গত 17 বছরে আমরা দেখেছি গণমানুষের কথা কারা বলেছে, তারা রাষ্ট্রের কোথায় আছেন, কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেটা কিন্তু মানুষের আকাঙ্ক্ষার একটা জায়গা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর নির্যাতিত নিপীড়িত গণমানুষের কথা যারা বলেছেন, তারা কিন্তু সরকারে ওইভাবে প্রমিনেন্ট ফেস হিসেবে বা স্পিচ দেওয়ার
মানুষ হিসেবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। একটি বিষয় এখানে ইন্ডিকেট করতে হয় যে অনেক গুরুত্বপূর্ণ মেধাবী মানুষরা আমাদের প্রাইম মিনিস্টারের সাথে আছেন। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষিত এবং এটা একটা ভালো ফলাফল বয়ে আনবে বলে আমরাও মনে করি। কিন্তু পাশাপাশি আমার মনে হয় দীর্ঘ 17 বছর গণমানুষের কাছে যারা ছিল, এই শহরে গণমানুষের কথা যারা বলেছে, লড়াই সংগ্রামে ছিল, আমার মনে হয় তাদেরকেও গণমানুষ দেখতে চায় এবং পরবর্তী যে বাংলাদেশ, গণমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেটা বাস্তবায়ন করতে হলে কিন্তু মাঠে যারা মানুষের কথা বলেছে তাদের একটা উপস্থিতি। আমি এই জায়গাটাতে সঞ্জয় রিপন, ধন্যবাদ, আমি একটু জিয়াউর রহমানের কাছে যেতে চাই। সঞ্জয় রিপন যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে বার্তাগুলো দিচ্ছেন, এই বার্তাগুলো তৃণমূলে তার নিজের রাজনৈতিক দল অথবা সাধারণ মানুষ, তাদের মধ্যে কি আসলে তারা কি বার্তাটি বুঝতে পাচ্ছেন অথবা তারা কি সেই অনুযায়ী কাজ করছেন? আপনার কাছে মনে হচ্ছে যে যেমনটি সঞ্জয় রিপন বলছেন? জি, আসলে দুর্ভাগ্য আমাদের, প্রধানমন্ত্রী যতটা দায়িত্বশীল আচরণ করছেন, যতটা উদার, যতটা ভীষণ নিয়ে কাজ করছেন, সেই বার্তা, তার সে তাৎপর্যগুলো আমার মনে হয় না ঠিকভাবে তৃণমূল পর্যন্ত যাচ্ছে। তারপরের যে বিভিন্ন লেয়ার আছে তাদের দায়িত্ব ছিল সেগুলোকে পরবর্তী ধাপগুলোতে নিয়ে যাওয়া। এই জায়গায় অনেক গ্যাপ আছে এবং এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনেও হবে আমি মনে করি এই গ্যাপগুলোই। আপনি ধরেন, আপনার অনেকগুলো জায়গা নিয়ে আলোচনা করলাম, এরকম আজকে যেমন 2টা প্রতিবেদন আপনারা দেখালেন, মতিঝিল আইজিবি কলোনি তো একই রকম হাট হয়েছে, ওখানে একটা পত্রিকায় একটা সংবাদ হয়েছে, যারা হাসিল তুলছে অবৈধ বাজার। জিয়াউর রহমান, এই যে অনুমোদনহীন অথবা অবৈধ হাট আমরা যেভাবেই বলি, এই যে কারা করছেন এগুলো কি খুঁজে বের করা আসলে সরকারের জন্য খুব কঠিন? সেই জায়গায় আমি বলছি, এবং জি আমি আনলাম প্রসঙ্গটা এই জন্যই যে ওখানে কিন্তু বলেছে যে আগে সরকারের সময় তুলতো, আমরা এখন তুলছি, আমরা ক্ষমতায়, স্বীকার করছি। কিন্তু তার মানে পত্রিকার ওরা যদি খুঁজে বের করতে পারে, সরকারের নানা এজেন্সি খুঁজে বের করতে পারবে না। কিন্তু সরকারের মিড লেভেলের লোকজন কিংবা দায়িত্বশীল লোকজন যদি মনে করে যে না, আমরা এগুলোকে আড়াল করব কিংবা আমাদের কর্মীদেরকে আমরা এক ধরনের প্রশ্রয় দিব কিংবা তাদেরকে এই ধরনের অবস্থার শাস্তির মুখোমুখি হতে দেব না, প্রশ্রয় দিব, তাহলে কিন্তু মুশকিল। দেয়াবাড়ির ঘটনা কিন্তু সেটাই ঘটেছে। আপনি যোগাযোগ মন্ত্রী বলেছে এই দায়িত্ব তো সিটি কর্পোরেশনের, উনি কিন্তু বলেন নাই, অথবা পত্রপত্রিকায় কিন্তু এসছে যে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট কিছু লোক কিন্তু এই জায়গাটায় হাটটা বসিয়েছে, কিন্তু মন্ত্রী কিন্তু অস্বীকার করেছেন। মন্ত্রী কি জানার কথা না? আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরাসরি অস্বীকার করেছেন এখনো বাজারই বসে নাই। এখানে বৃষ্টি হয়েছিল, কয়েকজন আশ্রয় নিয়েছেন। এখন দায়িত্বশীল 2জন লোকের একজন ব্যক্তি কিন্তু বলেন নাই যে আমার দলের কিংবা আমাদের দলের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী যদি যুক্ত থেকে থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এই কথা কিন্তু বলেন নাই। যদি কথা বলতেন তাহলে বার্তাটা অন্যদের কাছে যেতে হবে, ব্যবস্থা যদি নিতেন বার্তাটা আরও শক্তভাবে যেত। যখন দেখা গেল যে নেতারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আর তাদের অপরাধটাকে আড়াল করার চেষ্টা করছেন, তখন কিন্তু অন্যান্য কর্মীরা বিভিন্ন জায়গায় যারা আছে তারাও কিন্তু আরও বেশি বেপরোয়া হয়ে যায়। তারাও মনে করেন যে এটা আমাদের অধিকার, আমরা এত বছর বঞ্চিত ছিলাম, আমরা এবার টাকা কামাই করব এবং আমাদের নেতারা আমাদেরকে প্রশ্রয় দিবে। সুতরাং আমরা মনে করি যে 5 আগস্টের আগে যা ঘটেছিল এরকমটাই ঘটেছিল, সেই কারণেই কিন্তু বড় ধরনের একটা অভ্যুত্থান হয়েছিল, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এখনও যদি এই সরকার এসে যদি এই জায়গাগুলো অ্যাড্রেস না করে, এখনও দলগুলো যদি মনে করে আগের সরকারের সময় দলের লোকজন অর্থবিত্ত কামিয়েছে, এবার আমার দলের লোকজন কামাবে, এটা যদি মানুষের সাথে অন্যদের থাকে এবং প্রধানমন্ত্রীর সাথে যে গ্যাপটা তৈরি হবে, কারণ প্রধানমন্ত্রী তো এইভাবে ভাবছেন না, তার ভাবনার সাথে যদি মিড লেভেল এবং নিচের লেভেলের যদি চিন্তা ভাবনার মিল না থাকে, কাজকর্মের বৈপরীত্য থাকে, তাহলে কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সরকারের সামনে অসংখ্য এমনিতেই চ্যালেঞ্জ হয়, আপনি জানেন অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, বিনিয়োগ, কর্মসংস্থান, তো এগুলো যদি অ্যাচিভ করতে হয় তাহলে এদিক থেকে সহায়তা লাগবে। কিন্তু এদিক থেকে যদি এরকম অস্থিরতা থাকে, এদিক থেকে যদি এরকম আইন শৃঙ্খলা, দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়, দলীয় কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে না আনা যায়, নেতাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে না আনা যায়, তাদের রাষ্ট্রে না ধরা যায়, তাহলে কিন্তু সরকার পক্ষে আপনি যে কথাগুলো বললেন জিয়াউর রহমান, এই বিষয়গুলো নিয়ে আমাকে একটু হবে। যারা এই ধরনের হাটের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তির আয়তায় আনে কি খুব কঠিন কাজ? জিয়াউর রহমানের ব্যাপারে বলছিলেন যে আসলে এটি হয়তো খুব একটা কঠিন কাজ নয়, এটি নাকি কঠিন কাজ না হলেও শস্যের ভেতরেই ভূত থাকে, এমন কোনো বিষয় রয়েছে কিনা আপনি কি মনে করেন? আমি এই ক্ষেত্রে জিয়া ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। কেন করতে চাই? সত্যিকারের বঞ্চিতরা এখনো বঞ্চিতই রয়ে গেছে এবং যদি বঞ্চিতদের কাছাকাছি সত্যিকার অর্থেই সরকার পৌঁছাতে পারে তাহলে সেটা সরকারের সফলতা হবে। কিন্তু 5ই আগস্টের আগে যারা সুবিধাভোগী ছিল, আপনি খেয়াল করবেন বঞ্চিতরা কিন্তু কখনোই
তাদের সুবিধা নেওয়ার পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে না। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোটি তৈরি হয়েছে 5ই আগস্ট পরবর্তী, বঞ্চিতরা এখনো বঞ্চিতই রয়ে গেছে। তো সুতরাং আমি আপনাকে বলতে চাই যে বিরোধী দলের রাজনীতির সময় দীর্ঘ 17 বছর নিপীড়িত জনগোষ্ঠীর বা নির্যাতিত জনগোষ্ঠীতে যারা বঞ্চিত ছিল, তারা কিন্তু সরকারের কাছাকাছি ভোগ বা সুবিধা ভোগের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি এবং আরও পারবে না, কারণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি সত্যিকার অর্থেই তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বা যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তাতে তাদের দলীয়করণের যে ব্যাপারটি এইটি বাংলাদেশে এই মুহূর্তে নেই। কিন্তু আমি যেটা মনে করি যে আমি 17 বছরে অনেক রাস্তার নেতৃত্বকে আমরা দেখেছি, কিন্তু 17 বছরের মধ্যে 15 বছর অনুপস্থিত ছিল গণমানুষের আকাঙ্ক্ষার সাথে স্লোগান ধরার ক্ষেত্রে ছিল না এরকম অনেককেও আমরা যদি দেখে থাকি যে মন্ত্রিত্ব পেয়েছে বা প্রতিমন্ত্রিত্ব পেয়েছে, তাহলে এখানে গ্যাপ অফ পলিটিক্স তৈরি হবে এবং এই গ্যাপ অফ পলিটিক্স সত্যিকার অর্থেই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবার মতো সামর্থ্য রাখে এবং সুযোগ সৃষ্টি করে দেয়। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা এখন পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্র ব্যবস্থাকে সত্যিকার অর্থেই প্রকৃত রাজনীতিবিদদেরকে খুঁজে খুঁজে এই রাষ্ট্রের সমাজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নেবার মতো সরকারকে সহযোগিতা করতে হবে, যাতে পুরো সমাজে আধিপত্যবাদী যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা আর ফিরে আসতে না পারে। সহযোগী রিপন, জি ধন্যবাদ। আর আরেকটি বিষয় শুধু বলতে চাই, সত্যিকার অর্থেই বঞ্চিতদের যদি রাষ্ট্র সহযোগিতা করে তাহলে রাষ্ট্র এবং সমাজ উপকৃত হবে। সুতরাং আমি বলতে চাই যারা এখন পর্যন্ত সুযোগ সুবিধার আওতার মধ্যে আছে, এখনো বঞ্চিতরা সেই সুযোগ সুবিধার আওতার মধ্যে পৌঁছাতে পারেনি। দুঃখজনক হলেও সত্য যে সাধারণত সুযোগ সন্ধানীরাই বারবার, আগেও যারা সুযোগ সন্ধানী ছিল সেই সুযোগ সন্ধানীরা ঘোল পাল্টে এখনো এই রাষ্ট্রের সুযোগ নিশ্চিত করছে এবং রাষ্ট্রকে একটি অব্যবস্থাপনার দিকে ঠেলে দিতে পারে এরাই। জি ধন্যবাদ। আমরা একটু অনলাইন নিউজ পোর্টালগুলো দেখব যে শীর্ষ সংবাদ বিভিন্ন অনলাইন পোর্টালে কি রয়েছে, আমরা একটু দেখতে চাই। প্রথমেই প্রথম আলো অনলাইনে, বৃষ্টির কারণে গরু নিয়ে ব্যবসায়ীরা মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন, প্রতিমন্ত্রী শাহ আলম যেমনটা বলছিলেন জিয়াউর রহমান, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ঢাকার কোথায় কখন ঈদের জামাত, এই বিষয়ে বিভিন্ন জায়গায় দেখা। আমরা আরেকটু যদি দেখি এখানে আর কি রয়েছে, সবই ঈদ সংশ্লিষ্ট সংবাদই আমরা দেখতে পাচ্ছি। শেষ দিনেও বৃষ্টিতে ভাটা রাজধানীর পশুর হাটেরও আমরা খবর নিচ্ছিলাম, দেখছিলাম কি অবস্থা। বাসে ঈদ যাত্রা, কেউ 6 ঘন্টা ধরে বাসের অপেক্ষায়, কেউ পাননি টিকিট। এই বিষয়টি নিয়ে আমরা একটু ছোট করে হয়তোবা কথা বলতে পারি। আমি আসছি একটু বিবিসি বাংলায়, আমরা যাব বিবিসি বাংলায় একটু দেখি কি আছে। ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি কিনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংরক্ষণ করা হতে পারে চিড়িয়াখানায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরে খুব আলোচনা চলছে, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে। এছাড়া আমরা দেখেছি নেতানিয়াহু এবং অন্যান্য নামেও বিভিন্ন রাজনীতিকের নামে আসলে রয়েছে। ঝড় বৃষ্টি ভোগান্তি, দুর্ঘটনার মাঝে ঈদে ঘরে ফেরার চেষ্টা, রাতে সুস্থ আছে কইয়া বাচ্চা ফেরত দিল, ভোরে আর নাই। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম হাসপাতালের সেই ঘটনা, পরিস্থিতি খারাপ। কোরবানি ঈদের আগে এমন কখনো দেখিনি। বিভিন্ন আমরা পরবর্তী অনলাইনটাতে একটু যাই, একটু যুগান্তরে দেখি ছোট্ট করে। নাহিদ আসিফ মাহফুজ, নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে ফরহাদ মজহার, এটা আছে এখানে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা। এই আমরা আবার দেখবো যদি সুযোগ পাই। একটু জিয়াউর রহমান আপনার কাছে আসি। যে ঈদ যাত্রায় আমরা যেই পরিস্থিতি দেখি, সবসময়ই দেখি, আমরা বহু বছর ধরেই দেখছি, ঢাকায় কোটি কোটি মানুষ থাকে ঈদের সময়, কোটি কোটি মানুষ তারা আবার ফেরত যান, লাখ লাখ মানুষ ফেরত যান। সেই ক্ষেত্রে ট্রেনের ছাদে, বাসের ছাদে, রাস্তাঘাটের অবস্থা তো অনেক জায়গাতেই আমরা যেটা দেখি যে কি অবস্থা। সব কিছু মিলিয়ে এই প্র্যাকটিসগুলো থেকে সরকারের যেমন ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে অথবা মানুষ হিসেবে আমাদের নিজেদের চলাফেরার জন্য আসলে দায়িত্বশীল হতে হবে। সেই জায়গাটিতে অদূর খুব বেশি সময় না, আসার কোনো সুযোগ দেখেন কিনা, যদি ছোট্ট করে আমাকে এক বাক্যে বলতেন যে আমরা সেই সভ্যতার জায়গাটিতে হয়তো বা আরেকটু কাছাকাছি। আমরা এখনো আসলে অনেক দূরে আছি সেই সভ্যতার জায়গা থেকে, কিন্তু এই জায়গাটা আসলে মানুষকে তৈরি করতে হবে, মানুষ তৈরি হবে, কিন্তু উপর থেকে কিন্তু প্র্যাকটিসটা শুরু করতে হবে, যা মানুষ যেন দেখে দেখে শিখে। এবং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্বটা নিতে হবে। আমাদের মন্ত্রীরা যদি ধরেন সড়ক পরিবহন মন্ত্রী বা রেল পরিবহন মন্ত্রী যারা এই দায়িত্বে আছেন, তারা যদি আসলে তাদের
দুর্বলতার জায়গায় সীমাবদ্ধতাকে স্বীকার না করে উল্টো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে উল্টো ক্ষোভ তৈরি হয় এবং তাদের মধ্যে এই যে আমি একটু সভ্য হবো, আমি একটু দায়িত্ব নেবো, সেই জায়গাটা তৈরি হয় না যে আমি, সেটা একটি বিষয়। আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের মন্ত্রী একটা শব্দ দিয়ে খুব আলোচনায় এসেছিলেন যে পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি নেই, যেটি হয় স্বেচ্ছায় দেন। কিন্তু আমরা কিন্তু জানি বছর পর বছর ধরে বিভিন্ন নেতা যে সংগঠনগুলো আছে তারা পরিবহন মালিকদের, শ্রমিকদেরকে আমার সময় একদম শেষ, অনেক ধন্যবাদ। 10 সেকেন্ড সঞ্জয়। গত ঈদের তুলনায় এইবারে কিন্তু এই যে জনদুর্ভোগ যেটা বাসের টিকিট এবং দাম বৃদ্ধি, এটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এটা খুবই পজিটিভভাবে আমাদের দেখা উচিত। এবং আরেকটি বিষয় এখানে বলা উচিত যে সেটি হচ্ছে যে 1 কোটির উপরে পশু কিন্তু ঢাকায় ঢুকেছে, ফলে আমাদের যে এই সড়ক ব্যবস্থাপনা একটি কথা শুধু বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে ডোনাল্ড ট্রাম্পের যে মহিষটি কিনেছেন, এটা আসলে না কিনলেও পারতেন বলে। আচ্ছা, এটি নিশ্চয়ই আমরা আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। রাত পোহালে ঈদ, আপনাদের দুজনের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, একই শুভেচ্ছা থাকলো আমাদের দর্শকদের জন্য। শেষ করছি আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।